সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে বন্ধ আমদানি। অন্তর্বর্তী সরকারকে দুষছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একটুর কাছে 5 মিটার নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 জনের। রংপুর বিভাগে প্রকোপ বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ। ডবল নিউমোনি, ঠান্ডা আর ধরেন হলে হার্টের প্রবলেম, আবার রানতেও একটু হলে সমস্যা দেখা যাচ্ছে, ডাক্তার বলছে। আমার মেয়েকে 2টা ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ। মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে নিহত দীপালিকে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে কাল। কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে খামারিদের। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরু আসা নিয়ে দুশ্চিন্তা। সীমান্তে কঠোর নজরদারির দাবি। রবীন্দ্র জন্মজয়ন্তীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন। কবিগুরুর সৃষ্টিকর্মে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এখন আর সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে আমদানি বন্ধ থাকায় শুধু সচেতনতা বৃদ্ধির কাজটুকুই করছে পরিবার পরিকল্পনা কর্মীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে বন্ধ হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে বলে শঙ্কা সচেতন মহলের। একসময় এভাবেই জন্ম নিয়ন্ত্রণের প্রচারণা চলত পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা হতো পরিবার পরিকল্পনা সামগ্রী। এবার একটু বর্তমান প্রেক্ষাপট দেখে না যাক। সিরাজগঞ্জের মাসুমা এনায়েত পেশায় পরিবার কল্যাণ সহকারী। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই শুরু হয় তার কর্মব্যস্ততা। নদী ভাঙন কবলিত খোকসাবাড়ি চরে মানুষের বাড়ি বাড়ি যান। কখনো উঠান বৈঠকের মাধ্যমেই জন্ম নিয়ন্ত্রণের কাউন্সেলিং করে যাচ্ছেন। তবুও 2 বছরে এই এলাকায় শিশুর জন্ম এবং গর্ভবতী মায়ের হার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন? গরিব মানুষগুলো, এখানে অভাবী মানুষগুলো আছে, একদম নদী পার হয়ে আমরা তাদেরকে সেবা দিতাম যখন আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই ছিল। কিন্তু এখন এই যে জন্ম নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না, যার জন্য দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। 2024 সাল থেকে দেশের জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি, কন্ডম, আইইউডি এবং ডিডিএস কিট আমদানি বন্ধ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে দেশজুড়ে বেড়েছে গর্ভবতী মা এবং শিশু জন্মের হার। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারি সময় ব্যর্থতা এবং ব্যত্যয় হয়েছে, ফলে আমরা এবার সমস্যা দেখলাম। আগে যে অপারেশনাল প্ল্যান হতো, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে দীর্ঘদিন ধরে ওখানে একটা স্থবিরতা আছে। চরাঞ্চল, যেখানে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে। নুন আনতেই যেখানে পান্তা ফুরোয়, সেখানে পয়সা খরচ করে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ কেনার কোনো আগ্রহই নেই মানুষগুলোর মাঝে। তাই পিছিয়ে পড়া হতদরিদ্র এই জনগোষ্ঠীতে ঘটছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা।
আগে আপা ওষুধ দিছে, কিন্তু পোলাপান বাচ্চা জাগরে হয়েছে সুযোগ সুবিধা মতে। আর এখন হলো সুযোগ সুবিধা ছেড়ে গেছে, একটার কাছে 5টা হইতে হে। ব্যবস্থার উপরে 2 বছর আগে থাকছি, এখন ব্যবস্থা কোনো নিতে পারি না। এখন সন্তান বেশি হয়ে গেলে এসব মানুষ কয় যে পেটে হয়ে যায়, তখন তার কিছু করার নাই। তখন যদি নষ্ট করতে যায় তখন পরে আরও টাকা পয়সার দরকার বেশি হয়। কিনা খামতে হ্যাঁ নাকবো না, টাকা পয়সা নাই দেখে তো আমরা আশা করে থাকি যে আপনার আল্লাহ দিদি তার আমাদের আল্লাহ উপকার। পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্টরা জানান, সাধারণত ঘরের নারীরাই তাদের থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিতেন। এখন সরবরাহ না থাকায় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া যাচ্ছে না কোনো উপকরণ। সামাজিকভাবে বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে লজ্জা পাওয়ায় প্রয়োজন থাকলেও কিনে ব্যবহার করতে পারছেন না জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা কন্ডম। 5 আগস্টের পর থেকে পরিবার পরিকল্পনা কোনো রকমের সামগ্রী সাপ্লাই নাই, মানে পর্যাপ্তভাবে নাই। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবার পরিকল্পনার সামগ্রীগুলো এমনই মানে যেটা মানুষের কাছে বলতে লজ্জা শরম পায় মানুষ। আমরা শিশু থেকে শুরু করে এই দম্পতি পর্যন্ত কিশোর কিন্তু এর মধ্যে রয়েছে আমাদের। এই বৃহৎ জনগোষ্ঠীর সেবা আমরা আসলে দিতে পারছি না। আমরা নিজেরাও খুবই লজ্জিত, দুঃখিত এবং কষ্টের মধ্যে রয়েছি। পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় 1/3 নেমে এসেছে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ। আমরা ফিল্ড পর্যায়ে গত 2 বছরে গিয়েছি, তাতে দেখেছি যে বিগত সময়ের থেকে এইখানে এখন হচ্ছে যে জনসংখ্যা মানে ছোট বাচ্চার পরিমাণটা আমরা বেশি দেখতেছি। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সামগ্রী আমদানির বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে আমরা দম্পতিদের মাঝে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দিতে পারছি না। আর না দেওয়ার কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাচ্ছে। 56,000 বর্গমাইলের এই দেশে 18 কোটিরও বেশি মানুষের বাস। সচেতন মহল বলছে, সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা না গেলে ঘটবে জনসংখ্যার বিস্ফোরণ। তাই অতি দ্রুত জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি এবং মাঠ পর্যায়ে বিতরণ শুরুর দাবি তাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হাম উপসর্গে থামছে না মৃত্যু মিছিল। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 4 জন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেটে হাম উপসর্গ নিয়ে মোট 24 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন 53 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন ভর্তি 33 জন। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 15 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 45। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যন্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই চলছে রোগীদের চিকিৎসা। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে আরও। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পাই ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আছিল, সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই দিয়ে বিক্রি করি, আমি চিকিৎসা করবো। সিলেটে হাম পরিস্থিতির অবনতি নিয়ে জানছিলাম। সরাসরি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, সহকর্মী নাবিল হোসেন যুক্ত হয়েছেন। নাবিল, জানাবেন যে সিলেটে হাম রোগীদের চিকিৎসায় কী ধরনের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি চিকিৎসকরা কি বলছেন রোগী এবং অভিভাবকদের প্রতি, কি ধরনের সচেতনতার আহ্বান জানাচ্ছেন তারা? শাফিন, দেখুন, চিকিৎসা ব্যবস্থার কথা যদি একটু জানাই, তাহলে প্রথমত আসলে সিলেটের শুধু একটি হাসপাতাল, অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেটিকে হামের উপসর্গ যারা নিয়ে আসেন তাদেরকে এখানে ভর্তি করা হতো, এখানে চিকিৎসা দেওয়া হতো। এখানের শয্যা সংখ্যা 100। আজকে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এই হাসপাতালে 100টি শয্যার বিপরীতে 104 জন সকাল পর্যন্ত ছিল। দুপুরে রুগী আরও অনেকে ভর্তি হয়েছেন, অর্থাৎ এখন অনেক শয্যায় দেখা যাচ্ছে যে একাধিক রুগী, অর্থাৎ একটি বেডে একাধিক রুগীকে তারা চিকিৎসা দিচ্ছেন। এবং এই যে হাসপাতালে প্রাথমিকভাবে শুধুমাত্র চিকিৎসা দেওয়া হতো, এখন কিন্তু সেটি সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতেও এখন হামের উপসর্গ বা হাম যারা আক্রান্ত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও 32 নম্বর একটি ওয়ার্ড, যে ওয়ার্ডে আসলে হামের রুগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে হামের রুগীদের যে বিস্তার, সে বিস্তার কিন্তু সিলেটে ক্রমশই বাড়ছে। এবং এই যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে অনেক শিশুর অবস্থায় আসলে আশঙ্কাজনক হচ্ছে, যার কারণে তাদের আইসিইউর যে সাপোর্ট সেটি লাগছে।
প্রথমত সিলেটে 5টি আইসিইউ শয্যা ছিল, যেটি এখন 16টিতে উন্নীত করা হয়েছে, কিন্তু তারপরেও যাদের অবস্থা সংকটাপন্ন হচ্ছে তাদের কিন্তু পর্যাপ্ত আইসিইউ সুবিধা দেওয়া হচ্ছে না। ফলে সাধারণ শয্যাতেই তাদেরকে বিশেষ চিকিৎসার মাধ্যমে আসলে তাদের যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু গত 2 বছর সারা বাংলাদেশেই হামের টিকার নিয়ে একটি অব্যবস্থাপনা ছিল, যার কারণে শিশুদের মধ্যে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি ভেঙে গেছে, এবং তার কারণেই শিশুরা এবার আক্রান্ত যেমন একদিকে বেশি হচ্ছে, অন্যদিকে শিশুদের শারীরিক যে সংকট সেগুলো তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া হচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, যার কারণে শিশুদের দ্রুতই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাই এবার মৃত্যু হারটাও বেশি। তাই চিকিৎসকরা 2টি পরামর্শ অভিভাবকদের দিচ্ছেন। একটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই শিশুদের যাতে টিকার আওতায় নিয়ে আসা হয়। আরেকটি পরামর্শ সেটি হচ্ছে শিশুদের যদি জ্বর কিংবা র্যাশের মতো আসলে শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, দ্রুত সময়ের মধ্যেই তাদের হাসপাতাল অথবা চিকিৎসকের শরণাপন্ন যাতে করা হয়, কারণ যত দ্রুত শুনছিলাম আমরা একেবারে চিকিৎসকরা সেই সচেতনতাগুলো অবলম্বন করতে বলছেন অভিভাবকদের। এ বিষয়ে আরও জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। রংপুর বিভাগে হাম পরিস্থিতির অবনতিতে শঙ্কিত অভিভাবক ও স্বাস্থ্য বিভাগ। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মারা গেছে 4 শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2-3 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জায়গা সংকুলন না হওয়ায় এমন পরিস্থিতিতে উৎকণ্ঠা ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এদিকে ওয়ার্ডের অনেক ফ্যান নষ্ট থাকায় ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বাড়িয়েছে রোগী ও স্বজনদের। প্রতিদিনই রংপুর ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে এখানে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের 3টি রুমকে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রোগীর চাপের কারণে একই বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 2 থেকে 3 শিশুকে। নতুন পুরনো রোগী এক বেডে থাকায় হাম ছড়ানোর শঙ্কা অভিভাবকদের। একটা বেডে 2 জন বাচ্চা না দেওয়াই ঠিক, কারণ এক একজনের এক এক সমস্যা হচ্ছে, আর 2 বাচ্চা দিলে 2 জনেরই প্রবলেম হয়ে যাচ্ছে অনেক। ছোঁয়াছুঁই রোগ একজনকার থেকে আরেকজনকাকে আবার সমস্যা করে। এটা একটু একা এক বেডে থাকলে একটু ভালো হয়। এক ডক্টর বলতেছে আরেকখানে যেতে, আরেক ডক্টর বলতেছে আরেকখানে যেতে। যারা নতুন তারা এই সমস্যার সমাধান করতে না পারে, হয়তো দেখা যাচ্ছে সেভাবে তো অনেক লেট হয়ে যাচ্ছে। এদিকে ওয়ার্ডের বেশিরভাগ ফ্যান অচল থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ শিশুরা। অক্সিজেনের সিলিন্ডার কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ফ্যান নাই, আবার অক্সিজেনেরও সেরকম কোনো সুযোগ সুবিধা নাই। 2-3টা রুম থেকে বাচ্চা কাচ্চা আসি, এখানে শুধু একটা আছে, এখানে সবাই দিচ্ছে। এক বেডে 2 জন দিছে, 2 জনের জায়গা হচ্ছে না। অভিভাবকরা আছে, বাচ্চা নিয়ে এক সমস্যা, অভিভাবকরা কই থাকে, একটু কষ্ট হচ্ছে। তার উপর আবার গরম, অক্সিজেনের ব্যবস্থা ভালো মতো নাই, এই জন্য সবাই অসুস্থ হতে বেশি করি। আর হাসপাতাল পরিচালক জানান, রোগীর চাপ বেশি থাকায় বিপাকে তারা। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকলেও অক্সিজেন কিংবা চিকিৎসার কোনো সংকট নেই বলে দাবি তার। প্রথমে আমাদের আইসোলেশন ওয়ার্ড একটা আমরা করেছিলাম, পরবর্তী 2টা, এবং এখন আমরা অন্য ওয়ার্ডগুলোকে কিছু সংকুচিত করে 3টি আইসোলেশন ওয়ার্ডের মধ্যে ব্যবস্থা করেছি। কিন্তু এটা আসলে জায়গাটা অপ্রতুলি। আমাদের অক্সিজেন বা যেগুলো আমাদের যেসব জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমাদের মোটামুটিভাবে পর্যাপ্ত পরিমাণে আছে। আমি আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। পরিস্থিতি মোকাবেলায় 100 শয্যার শিশু হাসপাতালটিকে জনবল ও সরঞ্জামাদি দিয়ে দ্রুত চালুর তাগিদ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতালটি তৈরি করা আছে, এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে যদি চালুর যে অন্যান্য ব্যবস্থাগুলো আছে পরবর্তী, সেগুলো যদি একটু দ্রুত সম্পন্ন করেন, তাহলে হয়তোবা এই মুহূর্তে আর কি এই বাচ্চাদের চিকিৎসার জন্য এটা একটা বড় সুযোগ তৈরি হতে পারে। চলতি বছরের 30 মার্চ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বিভাগে হামের উপসর্গে প্রায় 1000 রোগী ভর্তি হয় বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 885 জন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি দীপালি আক্তারকে ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় চরভদ্রাসন উপজেলার মুন্সিরচর বাজারে ঈদগাহ মাঠে তার জানাজা হয়, পরে মোল্লারডাঙ্গি গ্রামে তার দাফন। এর আগে সকাল 8:45টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় গ্রামের বাড়ি। তাকে শেষবার এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। পুরো গ্রামেই শোকের ছায়া। গত 8 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে প্রাণ হারান দীপালি। গতরাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।
যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের পথে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটাসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা হয়। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল 8:40। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এই মুহূর্তে তড়িঘড়ি করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে চায় না সরকার। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবী সমিতিতে নতুন আইনজীবীদের অভিষেক ও বরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলোকে আইনের আওতায় বিবেচনা করা হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। এর আগে সার্কিট হাউসে বিচারকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না এই প্রশ্ন, এই দ্বিধায় শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি। রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জে কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তা ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জমিন গেল গা তলে জার্মনিয়া নিল গা, এরপরে কিছু গানছি অনেক ভিজা গেরাই পড়ছে, মানে গেরাগুলা ধান কিছু লইতাছি যদি বাবা যত খাওয়া যায়। দিন মেঘ আসিল, ধান ভাঙাইতে পারছি না, ধানের অভাবে ধানের মেতে গেরাইছে। আজকে রোদ উঠছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। 2 দিন ধরে রোদ উঠছে, একটু শুকাইতে পারতেছে। এমনি যদি আবার মনে করেন 4-5 দিন থাকে তাহলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর কিছু কিছু ধান গেরা বেশি আইছে, প্লাস গন্ধ করে। এখন আল্লাহ রোদ দিছে, আমরা ধানগুলা শুকাইতেছি। জেলা প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বিশ্বম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এরা এই কৃষক ভাইরা এটা আগামী 3 মাস পর্যন্ত পাবে। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে, তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের গবাদি পশু খামারিরা। জেলার চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক দাম নিয়ে চিন্তিত তারা। খামারিদের দাবি, ভারতীয় গরু আসা বন্ধ করা না গেলে তারা লাভের মুখ দেখবেন না। ভোর থেকে রাত ব্যস্ততা এখন তুঙ্গে। আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের 26,000-এর বেশি খামারে চলছে প্রস্তুতি। চরাঞ্চলে নিজস্ব জমিতে আবাদ করা কাঁচা ঘাস দিয়ে কিছুটা সাশ্রয় হলেও বাজারে গোখাদ্যের দাম আকাশচুম্বী। খামারিরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পশুপালনের ব্যয় আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার ভয় তাদের। চিরার বুসিয়ান বার গেলে এর দাম আছে 900 টাকা বস্তা,
কেমনে করে গরু পালবো, 1 বছর ধরে পালতেছে, আমার পরে 60-70 হাজার টাকা খরচ হয়েছে এই গরুতে। 20-30 হাজার টাকা যদি একটা গরুতে আমাদের লাভ হয়, সেক্ষেত্রে আমাদের কিছু আশা থাকে। রোজার ঈদের আগে আমরা যেগুলা বিদেশি জাতের ছিল সেগুলা বিক্রি করেছি, এখন আমরা কুরবানির জন্য দেশি গরু প্রস্তুত করছি। বাহিরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবস্থা টিকে থাকবে। সরকারি হিসাবে জেলায় এবছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,33,993টি গবাদি পশু, যেখানে জেলার চাহিদা 1,95,178টি, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত পশু রয়েছে প্রায় 40,000। কোনো প্রকার স্টেরয়েড বা নিষিদ্ধ পাম বড়ি এগুলোর জন্য তারা গবাদি পশুতে ব্যবহার না করে। তো এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উঠান বৈঠকে বা বিভিন্নভাবে আমাদের লিফলেট বা আমাদের বিভিন্ন সভা সেমিনারে আমরা তাদেরকে এই জিনিসগুলো পরামর্শ দিয়ে থাকি। চাহিদার উদ্বৃত্ত পশু টাঙ্গাইলকে স্বস্তিতে রাখলেও বাজার অনিশ্চয়তা এখন বড় চ্যালেঞ্জ। দেশি উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রয়োজন নীতিগত সহায়তা ও বাজার সুরক্ষা। তাপস সরকার, যমুনা নিউজ। ছিল টলমলে জল, নয়নাভিরাম দৃশ্য। জলরাশিটি ঘিরেই গড়ে ওঠে এলাকার নাম পুকুরপাড়া, অথচ অযত্নে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার 250 বছরের প্রাচীন পুকুরটি আজ অবহেলিত। প্রবাহমুখ বন্ধ আর দূষণের কবলে পড়ে পুকুরটি পরিণত হয়েছে ভাগাড়ে। এই অবস্থা থেকে মুক্তিতে পৌর প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন স্থানীয়রা। বিশাল পুকুরকে ঘিরেই গড়ে উঠেছে বসতি। 250 বছর আগে এলাকাটির নাম হয় পুকুরপাড়া। একসময় এই জলাশয়ের পানিতে দৈনন্দিন কাজ সম্পূর্ণ হলেও বর্তমান দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। নষ্ট হয়ে গেছে পানি, যত্রতত্র ফেলা ময়লা আবর্জনায় রীতিমতো ভাগাড়। এতে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। গ্রামের নাম বললে আমরা বলি যে আমাদের বাড়ি পুকুরপাড়া, এবং এই যে এই বিশাল পুকুর 175% জায়গা নিয়ে এই পুকুরটা। এটা 250 বছর থেকে 300 বছরের পুরনো এই পুকুর। এই যখন এটা জমিদার প্রথা ছিল, এই জমিদার এই প্রজাদের সুবিধার জন্য এই পুকুরের বন্দোবস্ত ছিল জমিদার। আগে আমরা তো এটা অনেকভাবে সুন্দরভাবে যাওয়া আসা করতাম। আপনারা দেখেন পিছনে অনেক ময়লা, মানুষজন যাইতে পারে না, নাক চেপে যাইতে, অনেক দুর্গন্ধ। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 185% আয়তনের এই পুকুর অযত্ন অবহেলায় আরও নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আগে খুব পরিষ্কার ছিল পানি, এটার পানি পর্যন্ত খাইছি, আমরা ব্যবহার করছি, এই পুষ্করণী গোসল করছি, মাছ ধরছি, অনেক কিছু করছি পুষ্করণী। এখন পুকুরটির বেহাল অবস্থা হয়ে গেছে, কচুরিপানা এবং পানি পচা হয়ে নষ্ট হয়ে গেছে। আর আজকে এটা অনুপযোগী হয়ে গেছে, ব্যবহার করতে পারতেছি না। এটার মধ্যে এটা থেকে মশা তৈরি হইতেছে, ডেঙ্গু হইতেছে, চিকুনগুনিয়া হইতেছে। সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক, পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন। জি, স্থানীয়ভাবে আমাদের সাথে পৌরসভায় যোগাযোগ করা হয়েছে এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দিয়েছি, এবং এখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই জায়গাটি যে পুকুরের ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের পৌরসভা থেকে যা যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। সংশ্লিষ্টদের একটি উদ্যোগে নিরসন হতে পারে এই দুরবস্থা। এ পুকুর ফিরে পেতে পারে তার পুরনো জৌলস, আর এতে এই জলাশয়ের নানা সুবিধা পাবে স্থানীয়রা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। শতাব্দী পেরিয়েও বাঙালির হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন বিশ্বকবি। দেশজুড়ে নানা আয়োজনে জাতীয়ভাবে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। নওগাঁ, সিরাজগঞ্জ, কুষ্টিয়ায়, কবির কাছারি এবং কুঠিবাড়িতে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব ঘিরে ভিড় জমিয়েছেন কবির ভক্ত অনুরাগীরা। শুনি যেন চরণধ্বনি রে, বুঝি আমার মনোহরণ। বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান অসামান্য, যার কবিতা, গান ও গল্পে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নওগাঁ
নওগাঁর পতিশরে কাছারি বাড়িতে জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম সবসময় মানুষকে আলোড়িত করেছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন কবিগুরু। তার যে সার্বজনীন যে সাহিত্য চর্চা শুধু নয়, সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাছারি বাড়িতেও শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম। বাংলা সাহিত্যের গুরু এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটি বাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুটি বাড়িতে আমরা পালন করছি। কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। সকাল থেকে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং রূপ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিশ্বকবির জন্মজয়ন্তীর আয়োজন নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, জানাবেন যে বিকেলবেলা এই সময় নিয়ে কবির বহু কবিতায় বহু লেখায় আছে এবং তিনি এই সময়ের কথা বলে একটি কবিতায় বলেছিলেন যে বেঁচে থাকার আকুতি সেটি থেকে যাবে এবং তারই একটি প্রতিফলন তো আমরা দেখছি নাকি। নওগাঁতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন ভক্ত অনুরাগীদের কথা। নওগাঁর পতিশর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি। এখানকার আয়োজনটাই বর্ণিল। সকাল থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। একের পর এক কর্মসূচি বাস্তবায়নে আমরা দেখছি যে প্রতিটি কর্মসূচিতেই অর্থাৎ আলোচনা, কবির যে সৃষ্টিকর্ম তুলে ধরা, একই সাথে তার যে গান পরিবেশন, আবৃত্তি পরিবেশন, তার কবিতা আবৃত্তি, সব কিছুতেই কবিকে কিন্তু গভীরভাবে স্মরণ করা হচ্ছে এবং তার যে চিন্তা, তার দর্শন, সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে এবং সেটি আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, সেটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এবং এখানে যারা আলোচক ছিলেন প্রথম পর্বে তারাও তাদের আলোচনায় কবিগুরুকে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং প্রতিস্বরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্য রচনা করেছেন সেই সাহিত্যের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুহূর্তে পরিবেশন হচ্ছে দেবেন্দ্র মঞ্চে। অর্থাৎ বিশ্বকবির যে কাচারি বাড়ি রয়েছে, জমিদারের কাচারি বাড়ি, সেই কাচারি বাড়ির একেবারেই পাশে আঙ্গিনায় এই দেবেন্দ্র মঞ্চে দিনব্যাপী এই অনুষ্ঠান পরিবেশন হচ্ছে। এর বাইরে যদি বলি যে শাফিন, সেটি হচ্ছে যে নাগর নদের পাশে একটি গ্রামীণ মেলা বসানো হয়েছে, সেখানেও কিন্তু গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে এবং বিশ্বকবি কেমন সমাজ ব্যবস্থা চেয়েছিলেন সেই সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠছে আজকের। শফিক, আমরা শুনছিলাম একেবারে এবং দেখছিলাম কবির সেই আকুতি তিনি হতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন সবার মধ্যে, সেটি এখনো বিরাজমান, তিনি আছেন, থাকবেন। দর্শক, এই ছিল আমাদের সংবাদ সারা দেশে।